আসসালামু আলাইকুম। বাংলা নিউজে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার সামনে নতুন বিপদ। এরপর থাকবে ঘরে বাইরে একা হয়ে যাচ্ছে আওয়ামী লীগ। সবশেষে দেখবেন গুম বলে আমাদের দেশে কোনো শব্দ নেই, পররাষ্ট্রমন্ত্রী। এবার বিস্তারিত। বিপদ যেন একেবারেই পিছু ছাড়ছে না শেখ হাসিনাকে। গুম খুন ও অপহরণের দায়ে র্যাবের ওপর নিষেধাজ্ঞার পর থেকে চরম অস্বস্তিতে দিন কাটছে শেখ হাসিনার। অবৈধ ক্ষমতা ধরে রাখাই এখন শেখ হাসিনার সামনে বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এরপর শেখ হাসিনার দাদার দেশ হিসেবে পরিচিত ভারত কয়েক বছর ধরেই শেখ হাসিনা ও তার দলের ওপর প্রচণ্ড ক্ষেপা। চায়নার সখ্যতা বাড়ানোর কারণে ভারত যে আর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না, সেটা শেখ হাসিনা ভালো করেই বুঝতে পেরেছে। কিন্তু এসব ঝামেলার মধ্যে জাপানের প্রভাবশালী গণমাধ্যম নিক্কেই এশিয়া এক ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। নিকেই এশিয়ার সংবাদে ভারত শুধুই উদ্বিগ্ন নয়, শেখ হাসিনার উপর ক্ষুব্ধ হয়ে উঠেছে। নিক্কেই এশিয়ার ওই খবরে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বিধ্বংসী মিসাইল সারফেস টু এয়ার মিসাইল রক্ষণাবেক্ষণ ব্যবস্থা প্রস্তুত করছে চীন। কিন্তু দেশের কোথায় কবে থেকে চীনের মিসাইল মেইনটেন্যান্স ফ্যাসিলিটি সেট আপের উদ্যোগ, সে সম্পর্কে প্রতিবেদনে কোনো কিছুই বলা হয়নি। ঢাকা বা বেইজিং কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে মিসাইল রক্ষণাবেক্ষণাগার প্রতিষ্ঠার কথা স্বীকার না করলেও নিক্কেই এশিয়ার কন্ট্রিবিউটিং রাইটার নীতা লালের লেখা ওই প্রতিবেদনে এই নিয়ে ভারতের উদ্বেগের বিষয়টি সবিস্তারে তুলে ধরা হয়েছে। প্রতিবেদনের দাবি, এ নিয়ে নয়াদিল্লি অত্যন্ত উদ্বিগ্ন। তাদের উদ্বেগের বড় জায়গা হচ্ছে বাংলাদেশের মতো ভারতের পুরনো মিত্রদের সঙ্গে খাতির তথা প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করে চীন ওই সব দেশের সঙ্গে বিশেষ ঘনিষ্ঠতা গড়ে তুলেছে। নীতা লাল লিখেন, 2011 সালে বাংলাদেশকে যে সারফেস টু এয়ার মিসাইল দিয়েছে তার রক্ষণাবেক্ষণে চীন এমন ব্যবস্থা তৈরি করছে যাকে হাব হিসেবে বিবেচনা করা যায়। আর এতেই নয়াদিল্লিতে অ্যালার্ম বেল বা বিপদ ঘণ্টা বাজতে শুরু করেছে। রক্ষণাবেক্ষণ হাব প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশের মধ্যকার চুক্তি নিয়ে বেইজিং বা ঢাকা কেউই কখনো মুখ খুলেনি। অর্থাৎ এ বিষয়ে অদ্যাবধি আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে ঢাকার এক সিনিয়র কূটনীতিক নিক্কেই এশিয়াকে এটা নিশ্চিত করেছেন যে এটা নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে। উল্লেখ্য, বিশেষভাবে ডিজাইন করা এবং ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সারফেস টু এয়ার মিসাইল, যা গ্রাউন্ড টু এয়ার মিসাইল GTAM বা সারফেস টু এয়ার গাইডেড উইপন নামে পরিচিত। এই মিসাইলকে আধুনিক যুগের বিমান বিধ্বংসী ব্যবস্থা হিসেবে গণ্য করা হয়। রিপোর্ট বলছে, বাংলাদেশকে প্রদেয় সুবিধায় চীনা কোম্পানি ভ্যানগার্ড অংশীদার। এটি চীনের মিলিটারি রিলেটেড বিনিয়োগ এবং সরবরাহের অংশ, যার মধ্যে রয়েছে যুদ্ধ জাহাজ, নৌবন্দুক, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। সুইডেন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের পরিসংখ্যান মতে 2016 থেকে 2020 সালের মধ্যে চীনের সামরিক রপ্তানির 17% গেছে বাংলাদেশে, যার মধ্য দিয়ে বাংলাদেশ চীনের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র গ্রাহকে পরিণত হয়েছে। অবশ্য বরাবরের মতো পাকিস্তান চীনের প্রধানতম অস্ত্র রপ্তানি গন্তব্য হিসেবে রয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নিক্কেই এশিয়াকে বলেন, যদিও বাংলাদেশ নিজেকে ভারতের ঘনিষ্ঠ মিত্র বলে মনে করে, তবে তারা চীনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক বজায় রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে। খোঁজ নিয়ে জানা গেছে, জাপানি গণমাধ্যমে শেখ হাসিনা ও চীনের মধ্যে গোপন চুক্তির সংবাদ প্রকাশের পর থেকেই সরকারের নীতি নির্ধারকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ভারতের পক্ষ থেকে তারা বড় ধরনের বিপদের আশঙ্কা করছে, আর সেটা হতে পারে আওয়ামী লীগকে খুব শিগগিরই ক্ষমতা থেকে সরিয়ে দেয়া। অন্যদিকে 2009 সাল থেকে টানা 13 বছরের বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ। এ সময় তিনটি নির্বাচনে নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছে। আর এই বিজয়ের অন্যতম কারণ হল কৌশলগত অবস্থান। একদিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে যেমন আওয়ামী লীগ নিজেকে অপরিহার্য এবং গ্রহণযোগ্য একটি রাজনৈতিক দল হিসেবে প্রতিপন্ন করেছে, তেমনি জাতীয় রাজনীতিতে প্রায় সবগুলো রাজনৈতিক দলের সাথে প্রকাশ্য গোপন সখ্যতা গড়ে বিএনপি জামায়াতকে একঘরে করে রেখেছে। কিন্তু এই দীর্ঘ কৌশল এখন যেন অকেজো হয়ে গেছে। ক্রমশ ঘরে বাইরে একলা হয়ে যাচ্ছে আওয়ামী লীগ। মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সবচেয়ে কাছের বন্ধুদের অন্যতম ছিল। বিশেষ করে 1/11 পর যে নির্বাচন অনুষ্ঠিত হল, সেই নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বড় ভূমিকা ছিল এবং আওয়ামী লীগকে ক্ষমতায় আনার ক্ষেত্রে আন্তর্জাতিক প্রভাব বলয়ে
যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের সম্পর্কে টানাপোড়েন চলছে প্রায় 1 বছর ধরে। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে নানা রকম নেতিবাচক অবস্থান গ্রহণ করেছে। সর্বশেষ বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যেই কথাবার্তা বলছে। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তেমন কোনো তৎপরতা নেই। ইউরোপের দেশগুলো ছিল আওয়ামী লীগের সবচেয়ে বড় মিত্রদের একটি। বিশেষ করে 1975 সালের 15ই আগস্টের ঘটনার পর ইউরোপের দেশগুলোই প্রথম এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছিল, নিন্দা জানিয়েছিল। কিন্তু ইউরোপের দেশগুলো বাংলাদেশ মানবাধিকার, সুশাসন, ডিজিটাল নিরাপত্তা আইন ইত্যাদি নিয়ে কথাবার্তা বলছে। সর্বশেষ পররাষ্ট্রমন্ত্রী একজন রাষ্ট্রদূতকে মিথ্যাবাদী বলার পর ইউরোপের দেশগুলোর মধ্যে এক ধরনের হতাশা তৈরি হচ্ছে। একজন কূটনীতিক সম্পর্কে একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী এরকম মন্তব্য করতে পারেন কিনা সেই প্রশ্ন এখন কূটনীতি পাড়ায় আলোচিত হচ্ছে। ভারতের সঙ্গে সম্পর্ক আপাতদৃষ্টিতে ভালো এবং উষ্ণ মনে হলেও ভেতরে ভেতরে ভারত ও বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে উদ্বিগ্ন এবং অসন্তুষ্ট বলে একাধিক সূত্র জানিয়েছে। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মাসের প্রথম সপ্তাহে ভারত সফর করবেন এবং সেই সফরে দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের জায়গাগুলো ঠিক করা হবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়ন সহ বিভিন্ন বিষয়ে ভারতের উদ্বেগ রয়েছে। চীন বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক পার্টনারদের একটি, কিন্তু চীনের সঙ্গে এখন বাংলাদেশ ধীরে চলো নীতি গ্রহণ করেছে। ফলে কূটনৈতিক অঙ্গনে বাংলাদেশ মোটামুটি একলা হয়ে গেছে। এই একাকিত্ব আগামী নির্বাচনে আওয়ামী লীগের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ 14 দলীয় জোট এবং মহাজোটের মাধ্যমে একটি বাতাবরণ তৈরি করেছিল। প্রায় সব রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ তার সঙ্গে নিয়ে এসেছিল যেন বিএনপি জামাত একলা থাকে। এমনকি যে সমস্ত দলগুলো বিএনপির সঙ্গে ছিল তাদের সঙ্গে আওয়ামী লীগ একটা গোপন সখ্যতা তৈরি করেছিল, জাতীয় ঐক্য ফ্রন্ট যার অন্যতম প্রমাণ। কিন্তু সেই রাজনৈতিক কৌশলেও আওয়ামী লীগ যেন কোণঠাসা হয়ে পড়েছে। আওয়ামী লীগের আদর্শিক জোট 14 দল ভাঙনের মুখে। 14 দলের নেতারা সাফ জানিয়ে দিয়েছে আওয়ামী লীগ সরকারের এই সমস্ত কর্মকাণ্ডের দায় তারা নেবেন না। লোডশেডিং, ডিজেলের মূল্যবৃদ্ধি ইত্যাদি বিষয়ে জোটের শরিকরা সরাসরি সরকারের বিরোধিতা করেছে। অন্যদিকে মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টি জানিয়ে দিয়েছে আনুষ্ঠানিকভাবে মহাজোট এখন আর নেই। বাম দলগুলোর সঙ্গে আওয়ামী লীগের আগে থেকেই দূরত্ব তৈরি হয়েছিল, এখন সেই দূরত্ব আরও বেড়েছে। ইসলামপন্থী দলগুলো এখন সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে না, বরং তারা বিএনপি এবং অন্য দক্ষিণপন্থীদের নিয়েই ব্যস্ত রয়েছে। এরকম একটি পরিস্থিতিতে নির্বাচনে 1.5 বছরেরও কম সময় আগে আওয়ামী লীগ জাতীয় ও আন্তর্জাতিকভাবে যে একলা হচ্ছে সেটি উদ্বেগজনক বলে আওয়ামী লীগের নেতারাই মনে করছেন।